ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে পারলে বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলনে জোর দিলেন আইনশৃঙ্খলার উন্নয়নে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাইয়ের, ভোটেই তা ঠিক করবে জনগণ বলেছেন তারেক রহমান। রোজা সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকটে মিল মালিকদের দুষছেন পাইকাররা, ছাড় না দেয়ার হুঁশিয়ারি ভোক্তা ডিজির, ২৬ ফেব্রুয়ারি নাগাদ সমাধানের আশ্বাস। প্রাথমিকে নিয়োগ বাতিল, শিক্ষকদের সচিবালয়মুখী সড়কে অবস্থান ও অবরোধ, পুলিশের টিয়ার গ্যাস, জলকামান, লাঠিচার্জে ছত্রভঙ্গ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ খুবই সুবিধাজনক অবস্থায় আছে। অবস্থানগত সুবিধা আদায় করা গেলে এদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশের ভালো করার সুযোগ আছে। জানান, নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, বাংলাদেশও নিতে রাজি, কিন্তু মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধা হয়ে আছে। তবে ভারত তাদের স্বার্থেই এই সুবিধা দেবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থনীতি হলো এদেশের পণ্য প্রতিবেশী দেশে যাবে আর প্রতিবেশী দেশগুলোর পণ্য এখানে আসবে। এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। পারস্পরিক বাণিজ্য সুবিধা আদান প্রদানের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানকে একসঙ্গে একটি অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের লাগোয়া উপকূল, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশে, এখানে সব জমা আছে। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই ৪০ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না, ওরা এক পায়ে খাড়া। নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। আসসালামু আলাইকুম। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সকালে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন আরেকজনের উপর দায় চাপালে হবে না। চেইন অব কমান্ড মেনে চলার উপর জোর দেন তিনি। বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরুত্ব পাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চোর না ডাকাত না কি, সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা তারিখ দেখে মনে হলো এটা পৌঁছে নেই, পৌঁছতে তো এটা আমরা জানি এটা আবার তোলাতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, এখন সময় এসেছে নেতৃত্ব বাছাই করার, জনগণ ভোটের মাধ্যমে তা ঠিক করবে বলে আবারও উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সারওয়ার রিপোর্ট। দীর্ঘদিন পর দলের নেতা নির্বাচনে সম্মেলনের আয়োজন করে নড়াইল জেলা বিএনপি। রবিবার নড়াইল জেলা বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন পূর্ব সমাবেশে তারেক রহমান বলেন, এখানে যে কাউন্সিলররা আছেন তারা হচ্ছেন শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, যাদের অন্তরে ছিল শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে
31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তারেক রহমান বলেন, বিএনপি চেষ্টা করছে দেশের মানুষের দায়িত্ব পালন করার। সময় এসেছে দেশকে গড়ে তোলার। তাই 2.5 বছর আগেই বিএনপি 31 দফা উপস্থাপন করেছেন বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই প্রক্রিয়ার, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। যে কোনো মূল্যে নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎকে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনে এগিয়ে নিতে আরেকটি সংগ্রাম শুরুর আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। তরুণরা যেভাবে একটা ছাত্র জনতার ঐক্য সংগঠিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে, সেই সুযোগ নিতে হবে। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, খেলাধুলা, সংস্কৃতি, সব ক্ষেত্রে। যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশকে স্বৈরতান্ত্রিক পর্যায় থেকে গণতান্ত্রিক ধারায় আনা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ আনাকে দুরভিসন্ধিমূলক বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। রবিবার সকালে স্কুল অফ লিডারশিপ ইউএসএ আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সেলিমা রহমান। দলমুখী নির্বাচন না করে জনগণমুখী রাজনীতি করতে পারলেই প্রকৃত নেতৃত্ব তৈরি হবে বলে মনে করেন সেমিনারের আলোচকেরা। জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই, তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে গণতান্ত্রিক পর্যায়ের দিকে নেওয়া অসম্ভব বলে জানান বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে,
যে ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা ভুক্তভোগী, এবং জনগণ ভোট দিতে পারিনি। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সেই ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী শাসনামলে টেলিযোগাযোগ খাতে নিভৃতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কার এর প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় তিনি এই দাবি জানান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকার কিছু নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই খাতে অনেক লাইসেন্স দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে পাশবিক অপারেশন চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টেলিযোগাযোগ খাতে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করা হবে। আওয়ামী সরকার আসার পর এখানে বেনিফিশিয়ারি হয়েছে শুধুমাত্র সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ 2-4 জন ব্যক্তি। এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবে নিভৃতে এখানে ব্যাপক লুটপাট যজ্ঞ চালানো হয়েছে। এটার পিছনে ব্যাপক সরকারের একটি অর্থ বাজেট ব্যয় করা হয়েছে, এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে, আমি চাই এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক, যে কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে, এবং এই অর্থগুলোকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি। আমরা বিগত দিনে দেখেছি যে ব্রুটাল অপারেশন, পলিটিক্যাল অপারেশন চালানো হয়েছে বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে, এবং সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে। দেশে সয়াবিন তেলের সংকট ও বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সংকট তৈরির পেছনে দায়ীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে রোজার সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পেছনে মিল মালিকদের কারসাজির অভিযোগ পাইকারদের। আর মিল মালিকরা জানিয়েছেন 26 থেকে 27 ফেব্রুয়ারি মধ্যেই বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। এবারও রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে আগে থেকে উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। এবার তা বেশি সয়াবিন তেল নিয়ে, কারণ এখনই চাহিদা মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, পেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আলোচনার আয়োজন করা হয়। অংশ নেন মিল মালিক, খুচরা ও পাইকারি বিক্রেতারা। যে মিল্কের প্রাইস হলো অ্যাজ পার এমআরপি, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে? খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, সংকট তৈরি করছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু দায় চাপানো হচ্ছে তাদের উপর। টিকে গ্রুপ আছে, সিরি গ্রুপ আছে, ওনারা ডেলিভারি দিচ্ছে না, বল দুইজনেই আছে এখানে। আমরা প্রমাণ দিয়ে দেবো ওনাদেরকে, আমি কনফার্ম দেবো যে ওনাদেরকে প্রমাণ দিয়ে দেবো। একবার কোন কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। এটা তো আমার চাহিদা মিটে না, কাস্টমাররা আমরা দিতে পারি না। এবং মাঝারি ব্যবসায়ীদের উপর থেকে আপনার দৃষ্টি কোন ঘুরে ইনাদের বসে নিয়ে ভালো খাওয়া দাওয়া করে আপনার ওনাদের কাছ থেকে কমেন্ট আদায় করেন, ইনশাআল্লাহ রমজানের কোনো অসুবিধা হবে না। মিল মালিকরা সামনে আনছেন আন্তর্জাতিক বাজারকে, তবে আশ্বাস রোজার আগেই কেটে যাবে সংকট। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরে ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল, এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে রবিবার মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি করেছেন আন্দোলনকারীরা। পরে সচিবালয়মুখী সড়ক অবরোধ করেন তারা। কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন হাইকোর্টের নির্দেশে বাতিল প্রাথমিকে সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে সুপারিশপ্রাপ্তরা। তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের জলকামান ও লাঠিপেটার মধ্যেও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পুরুষ সদস্যরা সরে গেলেও নারীরা সামনে থেকেই নেতৃত্ব দেয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার শেল, আটক করা হয় কয়েকজনকে। আজ দেশ এবং রাষ্ট্রের বিবেক মৃত, আমাদের উপর এত নির্যাতন হচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। ঊর্ধ্বতন যারা আছে তারা কিচ্ছু বলতেছে না। পুলিশ আমাদেরকে মারতেছে, এটা প্রশাসন দেখতেছে না। এটা কি জন্য মারবে? আমাদেরকে পানি, এটা আমাদের ন্যায্য অধিকার। 11তম দিন পর্যন্ত আমরা হার মানিনি, তার মানে আমরা 3 মাস হোক, 6 মাস হোক, 4 বছরও হার মানবো না। হ্যাঁ, আমরা অবস্থান করছি, আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদান পত্র না দিবে। তবে রবিবার 5টার পর অবস্থান থেকে সরে আসে নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। আমার ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি, যেটা এই সরকার, এই রাষ্ট্র আমাকে দিয়েছিল, সেটা আমি না পাই। পরবর্তী প্রজন্ম, আমার পেট থেকে, আমার গর্ভ থেকে যে প্রজন্ম আসবে, আমি তাদের শিক্ষিত করে তুলব। পড়াশোনা করাবো না, বলবো এই দেশ, এই রাষ্ট্র শিক্ষকের মর্যাদা দিতে জানে না। যখন আমাদের যোগদান, আমাদের মেডিকেল হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, নিয়োগপত্র হাতে পাইছি, যখন আমরা নাকি যোগদান করব তখন সবার আপত্তি হয়ে গেল, যখন তারা সিলেক্টেড হইল না। আইন মন্ত্রণালয়, জনসংখ্যা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 3টা মন্ত্রণালয় নিয়ে সুপারিশ নিয়ে আমাদের রেজাল্টটা পাবলিশ করার পরও আমাদের কেন বিপক্ষে যাবে? আমরা একটা সরকারি চাকরি করব বা প্রাইমারি চাকরি করব, তা আমাদের ধৈর্যের পরীক্ষাটা ওরা নিচ্ছে, যা দেখতেছি, তা আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাব। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বর্তমান সরকার শিক্ষক সমাজের উপর অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা বাঁচাতে এবার শক্ত আন্দোলনে নামছে উত্তরের নদীপাড়ের মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার বিরতিহীন কর্মসূচি শুরু হচ্ছে আজ। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল সমাপনীতে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। নানা ছন্দে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায়। সভা, সেমিনারে উদ্বুদ্ধ সাধারণ মানুষ, স্বেচ্ছায় ঘাম ঝরাচ্ছে তরুণরাও। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার দুপুরে একযোগে অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তিস্তাপাড়ে। এখন এই নদী বাঁধলে, নদী খুললে পরে আমরা বাঁচবো, এই জন্য আন্দোলন আমাদের চলছে। আমরা আন্দোলনে থাকবো, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসি। এবারে আমাদের প্রাণের দাবি সবার, যে আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এই তিস্তা নদীর উপর নির্ভর করছে আমাদের এই অঞ্চলের জীবিকা, জীবন জীবিকা, কৃষি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা রাজনীতির ঊর্ধ্বে
আমরা ছাত্র জনতা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছি যাতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ বিগত সরকারের আমলে অনেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটির মোটেও বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুটচালে এই নদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা মনে করি যে এই দাবিটা তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা চালিয়ে যাচ্ছে, আমরাও চালিয়েছি। এখন আমরা মনে করি এই দাবিটার বিষয় আজকে রংপুরের 5টি জেলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া তিস্তাকে পুনর্জাগরণ করা হোক, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হোক এবং ভূমিহীন যারা হয়েছে, যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। আশ্বাসবাণী ভেঙে কোমর বেঁধে মাঠে নামছে তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকার সময়ে নিজেদের অধিকার আদায় করতে চান নিঃস্ব মানুষরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ধ্বংসের দ্বারপ্রান্তে 155 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের জাহাবি উচ্চ বিদ্যালয়ের একমাত্র ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায়। যে কোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই লেখাপড়া চালিয়ে যাচ্ছে 1,500 শিক্ষার্থী। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1870 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের সন্তোষ জাহানবী উচ্চ বিদ্যালয় ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরি বিদ্যালয়ের ভবনের দৈর্ঘ্য প্রায় 300 ফুট ও দেয়াল 22 ইঞ্চি পুরু। মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 22 ফুট। জানালার বদলে আছে 101টি দরজা। দীর্ঘদিনের পুরনো এ ভবনটি এখন বেশ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে পাঠদান চলছে প্রায় 1500 শিক্ষার্থীর। শিক্ষার্থীরা জানিয়েছেন বিভিন্ন শ্রেণীকক্ষে ফাটলের কারণে বৃষ্টি হলেই পানি পড়ে, চুন সুরকির পলেস্তারা খসে পড়ে, সব সময় আতঙ্কে থাকতে হয়। বিদ্যালয়ের ছাদ ফাটল ধরে গেছে, আমাদের মাথার উপর পড়ে এবং আমাদের পড়তে কঠিন হয়ে যায়। বইয়ের মধ্যে ইট পড়ছে, সিমেন্ট গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, এর জন্য আমাদের খুব ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। আতঙ্কিত শিক্ষকরাও। দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটির দ্রুত সংস্কার চান তারা। অনেক ভেঙে গিয়েছে, ছাদটা ভাঙা, পানি পড়ে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন। রিক্সের মধ্যে আমাদেরকে ক্লাস করতে হয়। এছাড়া যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো নোংরা এবং সেই দেয়ালের যে প্লাস্টার করা হয়েছিল সেগুলো এখন ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন মূল ভবনটি 155 বছরের পুরনো। জরাজীর্ণ একটি মাত্র ভবনে ব্যাহত হচ্ছে পাঠদান। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব সহ শ্রেণীকক্ষ। 155 বছর বয়সের মধ্যে এর আগেই বিল্ডিংটি একটু জরাজীর্ণ অবস্থায় হয়ে যায়। তারপরের থেকেই আমাদের এই বিল্ডিংটি যেহেতু চুন সুরকির গাঁথনির বিল্ডিং, এখানে প্লাস্টার থাকতেছে না। বর্তমানে ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস করা আমাদের খুবই কষ্টকর হয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। বিদ্যালয় মেরামত ও সংস্কারে আবেদনের অপেক্ষায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। জাহ্নবী সন্তোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনো মেরামত সংস্কারের কোনো আবেদন আমাদের কাছে প্রেরণ করেনি। প্রেরণ করলে পরবর্তীতে আমরা জরিপ সাপেক্ষে প্রয়োজনীয় তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া তাদের আরেকটি সংস্কার ছিল, সেটা অলরেডি আমরা তৎপরত আহ্বান করে ঠিকাদারকে কাজাদেশ প্রদান করে দিয়েছি। শীঘ্রই এটার কাজ শুরু হবে। ঐতিহ্যবাহী স্কুলটির দ্রুত মেরামত ও সংস্কার করার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে পারলে বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলনে জোর দিলেন আইন শৃঙ্খলার উন্নয়নে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য। এখন সময় নেতৃত্ব বাছাইয়ের, ভোটেই তা ঠিক করবে জনগণ বলেছেন তারেক রহমান। রোজা সামনে রেখে ভোজ্য তেলের কৃত্রিম সংকটে মিল মালিকদের দুষছেন পাইকাররা। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভোক্তা ডিজির। 26 ফেব্রুয়ারি নাগাদ সমাধানের আশ্বাস। প্রাথমিকের নিয়োগ বাতিল, শিক্ষকদের সচিবালয়মুখী সড়কে অবস্থান ও অবরোধ। পুলিশের টিয়ার গ্যাস, জল কামান, লাঠিচার্জে ছত্রভঙ্গ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য